এই আওয়ামী লীগকে আমরা আবার এই এই একই তার যেই মুড এবং একই তার যেই রাজনৈতিক পজিশন, এটা নিয়ে রাজনীতিতে আবার পুনর্বাসিত হইতে দেখব, তার কেউ মন্ত্রী হবে, সরকার চালাবে, এটা চিন্তা করা আমাদের জন্য অকল্পনীয়। সুতরাং 2001 সালে এটা একটা অকল্পনীয় প্রতিক্রিয়া তৈরি করছিল এবং সেটা তরুণ প্রজন্মরে টাচ করছিল যে একটা দেশ, এই দেশটা এরা মানে কিনা, সেই এটার স্বীকৃতি দেয় কিনা, কখনো এই দেশ সম্পর্কে এত বড় একটা গণহত্যা হয়ে গেল, সে ক্ষমা চাইল না, দল হিসেবে তার বিচার সম্পন্ন হইল না, তারা রাজনীতিতে আছে এবং তারা মন্ত্রী হয়ে গেল, তারা দেশ চালাচ্ছে। এটা খুবই শকিং ছিল আসলে ওই সময়। এবং এরপরে যখন বিশেষ করে কিন্তু কালেকটিভ শক একটা সমাজ কিভাবে প্রকাশ করতে পারে, এটা তো আসলে আগে প্রকাশের মাধ্যম ছিল না। একটা চায়ের দোকানে আমরা হয়তো 20 জন মানুষের প্রতিক্রিয়া দেখতে পারি, কিন্তু যখন আমাদের ব্লগ, কমিউনিটি ব্লগের যুগ শুরু হইল, তখন ওইটা খুব ছোট কমিউনিটি, কিন্তু আমরা অ্যাটলিস্ট 50টা চায়ের দোকানের মানুষের একসাথে থাকলে আমরা যেরকমভাবে দেখতে পাই ওই রকম আমরা কালেকটিভ। এবং আমরা দেখলাম যে এই যে নিজামী এবং মুজাহিদের মন্ত্রী হয়ে যাওয়া এবং কোনো রিকনসিলিয়েশন ছাড়া জামাতের বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার সাথে যুক্ত হয়ে যাওয়া, এটা আসলে একটা বিরাট কালেকটিভ শক তৈরি করছে। বাকি বিল্লাহ আমাদের এক অতি পরিচিত নাম। গত 2 যুগের বেশি সময়কাল জুড়ে বাংলাদেশের প্রত্যেকটি ঘটনার সাথে জড়িত এই মানুষটি জনস্বার্থ সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে মাঠে ছিলেন। সর্বজনের নীতিভাবনা নিয়ে 2024 সালে গড়ে তুলেন নাগরিক প্ল্যাটফর্ম জনভাষ্য। আজকে পোস্টে আমাদের সাথে আছেন বাকি ভাই। বাকি ভাই, শুভেচ্ছা জানাই। আপনার কাছ থেকে আসলে আমাদের অনেক কিছু জানার আছে। আমরা আলাপটা শুরু করব অভ্যুত্থান থেকে, যে এই যে সর্বশেষ গণ অভ্যুত্থান, এইটা যখন আমরা একটু পিছনের দিকে যাই, আমরা দেখতে পাই যে গত 16 বছর ধরে আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সবচেয়ে বেশি সক্রিয় থাকা মানুষগুলোর একজন হচ্ছেন আপনি। এবং এই যে দোহযাত্রাতেও আমরা দেখছি সংগঠকের ভূমিকা। আমরা এর আগের সময়গুলোতে ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধেও সক্রিয়ভাবে মাঠে থাকতে দেখছি আপনাকে। আপনি আবার আজকে থেকে 1 যুগ আগে যে শাহবাগ আন্দোলন হয়েছিল সেইখানেও খুব সক্রিয়ভাবে মাঠে ছিলেন। তো শাহবাগ আন্দোলন নিয়ে যদি আজকের আলাপটা শুরু করি, শাহবাগ আন্দোলন নিয়ে আপনার তখনকার এবং এখনকার সময় নিয়ে মূল্যায়নটা জানতে চাইব। আচ্ছা, শাহবাগের ক্ষেত্রে যেটা হয়েছে যে 24-এর অভ্যুত্থান, শাহবাগ বোঝার ক্ষেত্রে আমার নিজের মধ্যেও এবং আমার মনে হয় যে শুধু আমার না, মানে শাহবাগকে দেখার ক্ষেত্রে একটা নতুন দিক উন্মোচন করছে। এবং শাহবাগ বোঝার ক্ষেত্রে আমার মনে হয় যে আজকে যারা শাহবাগের কনটেক্সট আলাপ করে এবং বোঝার চেষ্টা করে বা নানান পর্যালোচনা করে, এরা একটা মূল জিনিস যেটা মিস করে, যে অনেকে অনেক পুরনো ইতিহাস দিয়ে আলাপ শুরু করে, কিন্তু আমার মনে হয় যে খুব সিগনিফিক্যান্ট যে আলাপটা শুরু হইতে হবে 2001, যখন বিএনপি জামাতের একটা নতুন সরকার গঠন হইল এবং মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রী হইল। ফলে একটা রাজনৈতিক দল যার সম্পর্কে আমাদের পুরা পলিটিক্যাল কমিউনিটি, বিশেষ করে 90-এর আন্দোলনের সময় থেকে যেই রাজনৈতিক দল সম্পর্কে সবার এক ধরনের মূল্যায়ন এবং তার নিজের যেটা অবস্থান, যে আসলে বাংলাদেশকে স্বীকার করে কি না, সেই প্রশ্নটাই এখানে পরিষ্কার না। এবং মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যার সহযোগী হিসেবে ভূমিকা পালন করা, তো তার তো কোনো না কোনোভাবে আসলে একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাজনীতিতে পার্টিসিপেট করার দরকার ছিল। যেমন এরশাদ বিরোধী আন্দোলনেও কিন্তু জামাতে ইসলাম একভাবে পার্টিসিপেট করছে, কিন্তু এটার মধ্যে দিয়ে কোনো রিকনসিলিয়েশন ঘটে নাই, কারণ ওইখানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ তারা আসলে জামাত শিবিরের রাজনীতির বিরুদ্ধেই তাদের একটা পজিশন একদম পরিষ্কার করে রাখছে। এরপরে 96 সালে, মূলত 2001-এর আগের পর্ব হচ্ছে যে 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এবং আওয়ামী লীগের মূলত
91 সালে বিএনপির সাথেও জামাতের এক ধরনের একটা গোপন আঘাত হয়েছে ইলেকশনের, যেটারে আমরা একদম টেবিলের তলা দিয়ে, কিন্তু বিএনপি কখনো মনে করে নাই যে জামাতের সাথে কোনো প্রকাশ্য রাজনৈতিক ঐক্য বা আঘাত সেটা সম্ভব। সেটা প্রথম আমরা বাংলাদেশের রাজনীতিতে দেখলাম আওয়ামী লীগের সাথে জামাতের যেই রাজনৈতিক ঐক্যটা হইল, জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং জামাতের বিএনপির বিরুদ্ধে, ওইটাই আসলে ওই গ্রাউন্ড ক্রিয়েট করলো, যেটার মধ্যে দিয়ে বিএনপি মনে করলো যে জামাতরে তার একদম পকেটে রাখতে হবে, এবং সেটার মধ্যে দিয়ে জামাতের 2 জন মন্ত্রী হয়ে গেল। এবং আজকে যে কারণে আমি 24-এর কথা দিয়ে আলাপ শুরু করছিলাম, সেটা হচ্ছে যে আজকে আমরা রিয়ালাইজ করতে পারতেছি যে এত বড় একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ, এবং এত তার লেজিটিমেসি এবং মানে এত তার প্রভাব, কিন্তু একটা অভ্যুত্থানের আগে বিশেষ করে আমরা যেই একটা ব্রুটাল হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ তার হাত দিয়ে দেখলাম, এবং সেইটার মধ্যে দিয়ে আমরা সারা দেশের মানুষ আমরা যেরকম একটা রিয়ালাইজেশনে পৌঁছাইলাম, এটার মধ্যে দিয়ে আমাদের যে অভিজ্ঞতা হইল, সেটার মধ্যে দিয়ে এই আওয়ামী লীগকে আমরা আবার এই একই তার যেই মুড এবং একই তার যেই রাজনৈতিক পজিশন, এটা নিয়ে রাজনীতিতে আবার পুনর্বাসিত হইতে দেখব, তার কেউ মন্ত্রী হবে, সরকার চালাবে, এটা চিন্তা করা আমাদের জন্য অকল্পনীয়। সুতরাং 2001 সালে এটা একটা অকল্পনীয় প্রতিক্রিয়া তৈরি করছিল, এবং সেটা তরুণ প্রজন্মরে টাচ করছিল, যে একটা দেশ, এই দেশরে এরা মানে কিনা, সেই এটারে স্বীকৃতি দেয় কিনা, কখনো এই দেশ সম্পর্কে এত বড় একটা গণহত্যা হয়ে গেল, সে ক্ষমা চাইল না, দল হিসেবে তার বিচার সম্পন্ন হইল না, তারা রাজনীতিতে আছে এবং তারা মন্ত্রী হয়ে গেল, তারা দেশ চালাচ্ছে। এটা খুবই শকিং ছিল আসলে ওই সময়। এবং এরপরে যখন বিশেষ করে কিন্তু কালেকটিভ শক একটা সমাজ কিভাবে প্রকাশ করতে পারে, এটা তো আসলে আগে প্রকাশের মাধ্যম ছিল না। একটা চায়ের দোকানে আমরা হয়তো 20 জন মানুষের প্রতিক্রিয়া দেখতে পারি, কিন্তু যখন আমাদের ব্লগ, কমিউনিটি ব্লগের যুগ শুরু হইল, তখন ওইটা খুব ছোট কমিউনিটি, কিন্তু আমরা অ্যাটলিস্ট 50টা চায়ের দোকানের মানুষের একসাথে থাকলে আমরা যেরকমভাবে দেখতে পাই, ওই রকম আমরা কালেকটিভ। এবং আমরা দেখলাম যে এই যে নিজামী এবং মুজাহিদের মন্ত্রী হয়ে যাওয়া এবং কোনো রিকনসিলিয়েশন ছাড়া জামাতের বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার সাথে যুক্ত হয়ে যাওয়া, এটা আসলে একটা বিরাট কালেকটিভ শক তৈরি করছে, এবং সেইটা বাংলাদেশের মানুষ, ইয়াংরা মানতেছে না। এবং 13 সালের আন্দোলনের ভিত্তি আসলে ওই সময়ই শুরু। কথার কথা সামহারিন ব্লগ শুরু হইল 2005-এর ডিসেম্বরে, 2006-এর মার্চে আমি ব্লগে জয়েন করি। তখন ওটা অলরেডি কয়েকশো লোকের একটা কমিউনিটি, এবং কয়েক মাসের মধ্যেই দেখা গেল যে একটা পরিষ্কার আমরা টের পাইতেছি যে একটা কমন সেন্টিমেন্ট হচ্ছে এই যে যেটা আমি বললাম কালেকটিভ শক, যে জামাত বাংলাদেশের রাষ্ট্র চালাচ্ছে, এবং আমাদের বিশেষ করে মুক্তিযুদ্ধের গণহত্যার যেই সব স্মৃতি, সেটা ব্লগের মধ্যে দিয়ে নানাভাবে সামনে আসতেছে। কিন্তু তখনই কিন্তু আসলে এই বিচারের প্রক্রিয়াটা বা এইটারে ঘিরে যে রাজনীতিটা, সেইটার মধ্যে পরিষ্কার 2টা পার্থক্য দেখা যায়। একটা পার্থক্য হচ্ছে যে আমরা যারা মনে করছি যে আসলে আমাদের এই জেনারেশনটাই তো নেক্সট আমাদের বাংলাদেশ চালাবে, ফলে একটা সেটা আমরা সে বাংলাদেশের কৃষক সম্পর্কে কি ভাবে, বাংলাদেশটা আগামী দিনে কিভাবে একটা চলবে, সেটার রাজনীতি, সেটার রাজনৈতিক সংস্কৃতি, এই প্রত্যেকটা জিনিস নিয়ে যেই একটা সক্ষম প্রজন্ম তৈরি হওয়া, তখন আমরা দেখছি যে এই প্রজন্মটা আসলে এই যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে এইটার দাবিতে যে একভাবে ইউনাইটেড ফিল করতেছে, বা জামাত নেতারা মন্ত্রী হওয়ার মধ্যে দিয়ে যেই শকের মধ্যে সে আছে, এই জেনারেশনটাই সেই জেনারেশন। ফলে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়াইলো তাদের সাথে কমিউনিকেট করা। আমরা যে যারা একসাথে তখন আমাদের বন্ধুবান্ধব, আমরা যারা ব্লগ শুরু করছি, আমরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমাদের একটা রাজনৈতিক যেটারে কি বলবো যে ওরিয়েন্টেশন আগে থেকে আমরা ছিলাম, কিন্তু এমন না যে 2005-06 সালে আমরা রাজনীতিতে ওইটাই আমাদের আসলে প্রধান বিবেচনা ছিল। আমরা যদি এজেন্ডা সেট করতাম,
ওইটারে হয়তো আমরা এজেন্ডার 2-3 নাম্বারে সেট করতাম, কিন্তু আমরা দেখছি যে জেনারেশন তার শখ দিয়ে এজেন্ডা সেট করে ফেলছে। তখন আমার মনে হয়েছে যে আমাদের মনে হয়েছে যে এইটারে একটা ন্যায় বিচার এবং একটা প্রপার পরিণতির মধ্যে দিয়ে এই যে এটা বারবার রাজনীতিতে ঘুরে ঘুরে আসতে থাকবে, জামাতের রাজনৈতিক ব্যবহার বিএনপি আওয়ামী লীগের মধ্যে দিয়ে, এটার একটা অবসান হইতে হবে। এবং আর একটা গ্রুপ একদম কমপ্লিট বিপরীত জায়গা থেকে যারা আওয়ামী লীগের সমর্থক, এবং তারা এটারে আবার এই জেনারেশনের মধ্যে যে এটার সম্পর্কে যে সম্মতি এবং সমর্থন, সেটারে সে ব্যবহার করা শুরু করলো রক্ষী বাহিনীর পক্ষে সম্মতি এবং সমর্থন তৈরি করার কাজে, এবং একটা ভিন্ন রাজনৈতিক, এবং তারা আসলে তখন থেকেই ভাবা শুরু করছে যে এই সমর্থনটারে কাজে লাগায় একটা রাজনীতিতে আমাদের সকল বিরোধী পক্ষরে আমরা মুক্তিযুদ্ধ বিরোধী বর্গে ঠেলে দিয়ে আমরা একটা একক কর্তৃত্ব লম্বা সময়ের জন্য করব, পরবর্তীতে আইসা যেটা আওয়ামী লীগের ভিশন 2041। কিন্তু সেইটার গোড়ার ভাবনাটাও ওই ব্লক যুগেই কয়েকজন লোক তারা তাদের মতো করে ভাবা শুরু করছিল। তো কমপ্লেক্সগুলি আগে থেকেই ছিল, এবং শাহবাগ আন্দোলন যখন হয় 2013, তার আগে থেকে এই কয়েক বছর ধরেই যে এই মুভমেন্টটা কি একটা প্রতিশোধের আন্দোলন, নাকি এই মুভমেন্টটা একটা নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন, এই জায়গায় দুইটা পক্ষ এরকম কাজ করছে। একটা পক্ষ এটা একটা প্রতিশোধের আন্দোলন, এবং এই প্রতিশোধের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের মালিকানার উপর আওয়ামী লীগের একক কর্তৃত্ব এবং সকল বিরোধী ভয়েস নিশ্চিহ্ন করে দেয়া, এইটারে কেন্দ্র করে তারা এই কাজটা করার চেষ্টা করছে। আমরা এটার বিপরীতে অন্য আর একটা জায়গা থেকে এই মুভমেন্টের ডিমান্ডটারে আগায় নিয়ে আসছি, এবং এই ব্যাটলটা 5 ফেব্রুয়ারির আগে থেকেও ছিল এবং পুরা সময়ে ছিল। কিন্তু এখন যেটা হয়েছে যে যখন শাহবাগের ব্যাখ্যা হয়, তখন তো কথার কথা যে আমি ইনকিলাব মঞ্চের হাদি যখন শাহবাগ ব্যাখ্যা করে, ওর তো আসলে ওই ক্রিটিক্যাল অ্যানালাইসিসের অ্যাবিলিটিই নাই যে শাহবাগ কি ছিল, বা আশরাফ মাহাদি যখন লাকি আক্তাররে বলে যে শাহবাগের কসাই, এখন লাকি আসলে শাহবাগে কোন ব্যাটেল করছে বা লাকি কোন রাজনীতির লিগাসি, এটা হাদি বা আশরাফ মাহাদিদের এইটারে ক্রিটিক্যালি দেখার ওই চোখও নাই, এবং ওই আসলে ওটারে কি বলবো ওই অভিপ্রায় বা ওই নলেজের পরম্পরাটাও নাই। কিন্তু এইটা তো কোনো না কোনো ভাবে এর মধ্যে যে বহু ধরনের যেটার লেয়ার বলবো, আমি বলবো 2006-07 সালে আমরা যখন এই জায়গাগুলি নিয়ে ভাবা শুরু করছি, আসলে প্রত্যেকটা সময়ের তো আলাদা আলাদা মেরিট। একটা নতুন সময়ে বুদ্ধিভিত্তিক জায়গা থেকে দেখার ক্ষেত্রে নতুন এলিমেন্ট আসে, নতুন দৃষ্টিভঙ্গি আসে, যেটা 2024-এ যত রকমভাবে জিনিসটা দেখা যায় 2006-এ অত রকমভাবে জিনিসটা দেখা যাইতো না। প্রত্যেকটা টাইমরে আসলে তার আলাদা আলাদা জায়গা থেকে বিচার করতে হবে। কিন্তু শাহবাগ নিয়ে যখন আমরা চূড়ান্ত সিদ্ধান্তের জায়গায় আসব, তখন পুরা শাহবাগ যে টোটাল ইম্প্যাক্ট, সেই টোটাল ইম্প্যাক্টের যেই টোটাল রেজাল্ট, তার প্রত্যেকটা তো আর আমার রাজনীতি না। আমি আমার পার্টের রাজনীতি করছি, আমি আমার জার্নির মধ্যে দিয়ে আমি আমার সময়ের যেই ন্যায্য কর্তব্য আমার সামনে হাজির হয়েছে, আমি মনে করছি আমি সৎভাবে সেই ব্যাটেলটাই আমি করছি। কিন্তু যেটা হচ্ছে যে এখন আবার তার মানে আবার আমাদের একটা পক্ষ মনে করে যে আচ্ছা, যেহেতু আমি এটা করছি, ফলে শাহবাগের সব কিছুর দায় আমার। কাদের মোল্লার রায় যদি দুর্বলতা থাকে, সেই দায়ও আমার। এখন সেই দায় তো আমার না, সেই দায় আমার না। এই প্রসঙ্গেই ভাই একটু আগাই এই আলাপটারে, যে ধরেন আপনি যেরকম বললেন যে শাহবাগ তো অনেকগুলো বর্গ, প্রত্যেকটা বর্গের আলাদা পলিটিক্স থাকতে পারে, আপনার পলিটিক্সের জায়গার কথা বললেন। আবার ধরেন যুদ্ধবিরোধী বিচারের দাবিতে এই শাহবাগ আন্দোলন শুরু হওয়ার 3 মাসের মাথায় আমরা দেখলাম শাপলা, এবং শাপলা শাহবাগ তো একটা স্পষ্ট বাইনারি তৈরি করে দিল সমাজের মধ্যে। একই প্রশ্ন ওইভাবে যদি করি যে ব্লগের জমানা থেকেও তো এই শাপলার কি একটা আভাস ছিল কিনা, মানে শাপলা শাহবাগ বাইনারি কি আসলে শাপলা শাহবাগ হওয়ার আগে থেকেই ছিল? এই সাথে সম্পূরকভাবে হইতেছে যে 24-এর অভ্যুত্থানের পরে আমরা অনেক বহুত্বের কথা বলতেছি, সবাইরে নিয়ে একসাথে চলার কথা বলতেছি। তো এই একসাথে চলতে হইলে এখন আসলে করণীয় কি? শাপলা শাহবাগ বাইনারিরে মাঝামাঝি আনার উপায় কি হইতে পারে? পুরোটা মিলাই বলেন।
যেটারে আমরা বাইনারি বলি, আমি যদি বাইনারি না বলে ডিফারেন্স বলি, পার্থক্য বলি, পৃথিবীর সব সমাজে, রাজনীতিতে এবং সব সমাজের সংস্কৃতিতে আসলে এই পার্থক্য আছে। এবং এই পার্থক্য আমরা মোটা দাগে, যেটারে আমরা ডান বাম বর্গ দিয়ে যে চিন্তা করার ক্ষেত্রে রক্ষণশীল মনোভাব বা অন্যভাবে আমরা যেটা কোট অ্যান্ড কোট প্রোগ্রেসিভ মাইন্ড, এইভাবে এখন সারা দুনিয়ার সমাজই আসলে এই দুইটা বর্গে ভাগ। এখন বাংলাদেশের সমাজ যে এর থেকে খুব ব্যতিক্রম কোনো রিয়েলিটি আমরা পাবো, সেটা হওয়ার কোনো কারণ নেই। ফলে এখানে এটারে যদি আমি বাইনারি বলি, এই বাইনারি থাকবে, এক্সিস্ট করবে, কিন্তু ডেমোক্রেটিক এক্সিস্টেন্স লাগবে। আমি যদি কথার কথা আমি অন্যভাবে যদি ধরি, যে যদি কোনো একটা পক্ষরে কোনো একটা পক্ষ নির্মূল করে দিতে চায়, সেটার পরিণতিতে অনিবার্যভাবে ফ্যাসিজম ক্রিয়েট হবে এবং একটা সেন্ট্রালাইজ পাওয়ার ক্রিয়েট হবে এবং ডেমোক্রেসি অনেক দূরের বস্তুতে পরিণত হবে। সুতরাং এইখানে একটাই সমাধান, সেইটা হচ্ছে যে ডেমোক্রেটিক ভ্যালুজ, যে এই শক্তিগুলি, এই বাইনারির অপোজিশনে থাকা ফোর্সগুলি বা মানুষগুলি, ব্যক্তি বা যে কোনো ধরনের গ্রুপ, তাদেরকে একটা গণতান্ত্রিক কোএক্সিস্টেন্সের ভ্যালুতে বিশ্বাসী হইতে হবে। 24-এ যেটা হয়েছে, যে 24-এর আন্দোলন, এটা মানে যেই পক্ষই ব্যাখ্যা করুক, সেটা যখন মাহফুজ ব্যাখ্যা করে বা সেটা যখন আমি ব্যাখ্যা করি, আমরা প্রথমে সবাই মিলে বলে নেই যে এখানে সবগুলি পক্ষ এক হয়েছিল। এবং ইতিহাসে এই প্রথমবার কথার কথা যে আমাদের লেফটরা এবং ইসলামিস্টরা কোন একটা কমন কজে সবাই এক জায়গায় দাঁড়াইছে বলতে কি, যে এটা তো আর বলে কয়ে দাঁড়ানো না যে এই কোনায় আমি ইসলামিস্ট আছি, ওই কোনায় আমি লেফট আছি। এটা একটা হ্যাপেনিং, একটা ঘটনাটা ঘটে গেছে এবং প্রত্যেকেই বুঝতে পারছে। যারা এখনো বুঝতে চাচ্ছে না, সে আসলে গোয়ার্তুমি করে। প্রত্যেকেই বুঝতে পারছে যে এটা এমন একটা অনিবার্যতা, যেটা অ্যাভয়েড করার কোনো সুযোগ ছিল না। এটা একটা জীবন মরণ লড়াইয়ের মতো প্রত্যেকের, যে পরের জিনিস পরে সেটেল হবে। মানে আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, যে আমি যতগুলি ইন্টারনাল তর্ক হয়েছে, আমি একটা পার্টির সাথে ছিলাম যখন এই আলাপগুলি হইতো এবং যখন এই আলোচনাগুলি আসতো যে আচ্ছা, আওয়ামী লীগ আফটার দেশে একটা ইসলামী উগ্রবাদী উত্থান হইতে পারে। এখন যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি আমাদের লাইফে তো থাকেই, কিন্তু আমরা জীবন কখনো থামায় দেই না। আমরা একটা বেটারমেন্টের জন্য সবসময় যাওয়ার চেষ্টা করি আমাদের লাইফে। আর যারা র্যাডিক্যাল পলিটিক্স করে বা নিজের কমিউনিস্ট দাবি করে, তার তো আমরা যে এই অবস্থার মধ্যে ছিলাম আওয়ামী লীগের ওই সময়ে, তার জন্য একজন সাধারণ মানুষ ঝুঁকি নিতে ভয় পাইতে পারে। একটা র্যাডিক্যাল পলিটিক্যাল মতাদর্শে বিশ্বাসী লোক ঝুঁকি নিতে ভয় পাবে কেন? কারণ তার তো আসলে ক্রাইসিস ফেস করতে হবে। সে তো একটা স্থবির অনড়তার মধ্যে আটকায় যাইতে পারবে না। তো ওই এরপরে যেটা হয়েছে, যে আমরা দেখলাম যে ক্রাইসিস যেটা হয়েছে, যে মূল প্রশ্নটা যেখানে ছিল, যে 24-এর পরে আমরা আমাদের ইসলামিস্ট বা আমি যদি এটারে ডানপন্থী এইভাবে ব্যাখ্যা করি, দেখলাম যে তারা আসলে মূল অ্যাটাকটা করলো ডেমোক্রেটিক ভ্যালুজের ওপরেই। মানে এমন না যে আচ্ছা, কথার কথা যে তারা কি করলো, তারা এই যে মাজারে আক্রমণ বা যে কোনো ধরনের আক্রমণ, নারী প্রসঙ্গে তাদের যেই অ্যাটিটিউড, সেটার মধ্যে দিয়ে তারা এখন, তার মানে কি আমি তার কাছে দাবি করব যে তুমি তোমার বিশ্বাস বদলায় ফেলাও, তুমি সেকুলার হয়ে যাও? আমি তো তার কাছে সেটা দাবি করতেছি না। তুমি তোমার বিশ্বাসের সীমার মধ্যে যে থাকতে চায়, তার কমপ্লিট রাইট আছে, সে তার বিশ্বাসের মধ্যে সীমার মধ্যে থাকবে। কিন্তু তার বিশ্বাসের সীমার মধ্যে থাকা মানে অন্যরে আক্রমণ না। এই অন্যরে আক্রমণ না, এইটাই হচ্ছে ডেমোক্রেটিক ভ্যালুজের একদম পূর্ব শর্ত। এবং এইখানে যদি এটা হয় যে কথার কথা যে আমাদের ইসলামিস্টরা অ্যাজ এ হোল কালেকটিভ, তারা 10-12% বা 15% ভোট তাদের আছে এই মুহূর্তে, এই 15% লোক যদি ডেমোক্রেটিক ভ্যালুজের মধ্যে না আসে, তাকে আমি এলিমিনেটও করতে পারবো না, নির্মূল করতে পারবো না, এবং কোনো না কোনোভাবে আমরা আর একটা ফ্যাসিজম ক্রিয়েটের পথেই আমাদের হাঁটতে হবে। ফলে সব কিছু সহ্য করেও আমার আসলে বারবার বলতে থাকতে হবে যে তুমি আসো, তুমি আক্রমণ বন্ধ করো,
যে কোনো কিছুর উপর আক্রমণ বন্ধ করো, সমাজে সবাই কোএক্সিস্ট করবে, এবং যদি সেটা না করো তাইলে আমাদের কালেকটিভ সোসাইটি থেকে তোমাকে বাইর করে দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না, অথবা তোমার সাথে আমার শেষ পর্যন্ত একটা ব্যাটেলে জড়ায় যাইতে হবে। তখন কোনো বুদ্ধিজীবী আইসা বলবে যে না, বাইনারি শুরু করে দিল শাপলা শাহবাগ, আমাদের তো উপায় থাকবে না। কারণ আক্রান্ত হচ্ছে, মানে একজন বাউল যখন আক্রান্ত হয় তখন তো আমি নিজেই আক্রান্ত হই। এখন আমি ভাবলাম যে না, ও তো কোনো, আমি বাম, আমি আমার ভাই বেরাদাররে তো ওরা মারে নাই, ফলে আচ্ছা ওরে আমি ওয়াক ওভার দিলাম, সেটার তো কোনো সুযোগ নেই। ফলে তাকে আক্রমণ বন্ধ করতে হবে, ডেমোক্রেটিক ভ্যালুজের মধ্যে আসতে হবে, না হইলে আমরা এই বাইনারি থেকে মুক্তির কোনো পথ, আমাদের অন্য কোনো পথ নাই। বাকি ভাই, 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের বামপন্থীদের মধ্যে কিন্তু একটা ডিলেমা ছিল। আমি যদি একটু স্পষ্টভাবে বলি যে একটা অংশ এই মুভমেন্টে অংশই নেয় নাই, একটা অংশ আমরা দেখছি যে হাজিরা দিছে আইসা কোনো রকম মাথা নিচু করে গিয়ে একটু আসলাম, আবার একটা অংশ খুব ভোকালভাবে নেতৃত্ব দিছে, মাইর খাইছে, মানে সব গ্রুপের সাথে যোগাযোগ মেনটেন করছে। এই যে ধরেন তিনটা গ্রুপ, এইটা তো শনাক্ত করা মনে হয় আমরা জরুরি হয়ে দাঁড়াইছে আর কি। এবং আপনি যেহেতু এইখানে অভ্যুত্থানের পক্ষে একদম শক্তিশালীভাবে অবস্থান নিয়েছিলেন, যে এই যে বামপন্থীদের একটা অংশ এখানে আসলো না, এটার কারণ কি? এটা এই আলাপ আমি আগে একটু করতেছিলাম, আগের আলাপের মধ্যে এটা একটু ঢুকে পড়ছিল। এটা খুবই বিস্ময়কর আমার কাছে, মানে বামপন্থার জায়গা থেকে আসলে এত কনজারভেটিভ হওয়া সম্ভব, এত রক্ষণশীল হওয়া সম্ভব, বা এত ভয় পাওয়া সম্ভব। এখন অনেকের কাছে সে যে এই মুভমেন্টে আসে নাই এটা জাস্টিফাইড এই মুহূর্তে, কারণ এখনো জাস্টিফাইড, কারণ 72-এর সংবিধান হুমকিতে পড়ে গেছে। এখন একটা বামপন্থী দল, তার কাছে যদি মানুষের একটা বার্নিং ফাইটের চেয়ে জাতীয়তাবাদ আমার সংবিধানে আছে কিনা, বা সমাজতন্ত্র আমার সংবিধানে থাকতেছে কিনা, এই ধরনের কেতাবি জিনিস মূল্যবান হয়ে ওঠে, তার মানে তারা আসলে আর এই সময়টার মধ্যে বাস করতেছে না, সে একটা অতীতের মধ্যে, একটা পুরনো সময়ের মধ্যে বাস করতেছে, এবং সে আসলে তার স্মৃতির মধ্যে বাস করতেছে। তো বাংলাদেশের পুরনো বামদের ক্ষেত্রে যেটা হয়েছে, যাদের একটু বয়স হয়ে গেছে, তারা খুব স্বাভাবিকভাবেই, যেটা হয় যে আমার নিজেরও, যেটা আমিও দেখা যায় যে অনেক সময় ইয়াংদের সাথে ডিল করার সময় আমি আমার মেমোরি নির্ভর হয়ে যাচ্ছি, আমি আমার স্মৃতি দিয়ে বেশি কথা বলার চেষ্টা করতেছি বর্তমান সময়ের চেয়ে, কিন্তু তারপরেও আমার একটা কনসাস চেষ্টা থাকে। কিন্তু বাংলাদেশের পুরনো বামদের, তারা মনে করে যে তার টাইম এবং তার টাইমে যা কিছু সৃষ্টি হয়েছে ওইটাই বাংলাদেশের একমাত্র সৃষ্টি, ওইটাই অনন্তকাল ধরে চলতে থাকবে, ওইটাই সময়ের যেটার মানে আলটিমেট ডায়নামিক হিসেবে শুধু টিকে থাকবে। তো এইটা যেটা হয়েছে যে এটা আসলে সোজা কথা বললে কাণ্ডজ্ঞানের অভাব, আমি এটারে আর কোনোভাবে ব্যাখ্যা করতে পারি না যে এই সময়ে যারা মনে করলো, বা এখনও যারা মনে করতেছে, যারা অভ্যুত্থানের ডিজোন করে না, এরকম লেফটদের একটা অংশ ইন্টারনালি তাদের আলাপে এই সময়ে তারা আর অ্যাচিভ করার কিছু দেখে না, যে এই সময়ে অ্যাচিভ করার কিছু নাই, এই সময় শুধু আচ্ছা প্রিজার্ভ করা, যা যা কিছু আমরা বাঁচাইতে পারি, যতটুকু বাঁচাইতে পারি, কারণ দেশটা পুরোপুরি দক্ষিণপন্থীদের হাতে চলে গেছে, মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রতি বিপ্লব হয়ে গেছে, যেটারে হয়তো আরেকটু অন্য ভাষা ইন্ডিয়ান মিডিয়া বলে যে হিজবুত তাহরির এবং জঙ্গিরা পুরা দেশটা দখল করে নিছে। কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে? এখন অবশ্যই হিজবুত তাহরির এবং জঙ্গিবাদী ফোর্সও এই মুভমেন্টের মধ্যে ছিল, আমরা এটা তো মানে থাকারই কথা। এই ধরনের একটা আন্দোলন মুক্তিযুদ্ধের সময় ছিল না, ডাকাত চোর ডাকাত ছিল না মুক্তিযুদ্ধের সময়, তো তখন যদি কোনো জঙ্গি গ্রুপ থাকতো সেও তার মধ্যে কোনো না কোনোভাবে জড়ায় পড়তো। তো এইটা যেটা হয়েছে যে সময়ের একটা সময়ের যেই নেসেসিটি তৈরি হয় সময়ের মধ্যে, এখন এই সময়ে যদি ইসলামী উগ্রবাদের ঝুঁকি থাকে, আমাদের কাজ কি যে আমরা এই চ্যালেঞ্জটা নিব, তাই না? চ্যালেঞ্জ নিব, কারণ আমি জানি যে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নাই, বাংলাদেশের সাধারণ মানুষ, মানে যে হয়তো যার জীবনে ধর্ম সংস্কৃতি ইসলাম খুব গুরুত্বপূর্ণ উপাদান তার প্রাত্যহিক লাইফে, কিন্তু সে কোনোভাবেই এইখানে একটা উগ্রবাদী
ইসলামী রাষ্ট্র চায় না। হ্যাঁ। তো এটা তো আমি জানি, আমি তো বাংলাদেশের মানুষকে চিনি। তাইলে একটা পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিকভাবে আমার কাজ কি? চ্যালেঞ্জটা নেয়া এবং টাইমের যেই ফাইটটা, ব্যাটলটা, সেটাতে পার্টিসিপেট করা, সেটার মধ্যে পায়োনিয়ার থাকার চেষ্টা করা। তো এইটা যারা করে নাই তারা আসলে এই সময় নাই, মানে তাদের সম্পর্কে খুব লম্বা আলোচনা আমার মনে হয় না যে জরুরি। এবং যারা এখনো রাজনীতিতে আছে এবং মনে করতেছে যে এই টাইমে কোনো নতুন চ্যালেঞ্জ তার সামনে নাই, তারে নিয়ে আসলে। কিন্তু ভাই আপনার আপনার ক্ষেত্রে তো এটাই মজার বিষয় যে ধরেন আপনি যেমন বামপন্থী আন্দোলনের একজন সক্রিয় লোক, আবার ধরেন আমাদের এখানে ব্লগার কমিউনিটি বা শাহবাগ বলতে যে চরিত্রটা দাঁড়ায় সেখানেও আপনি একটা প্রমিনেন্ট ক্যারেক্টার। এখন মানুষের যে সমস্যাটা হয়, ধরেন শাহবাগপন্থী অনেককেই আমরা দেখছি যে কি জুলাইয়ে হাসিনার হত্যাকাণ্ডটা ক্যারি করে গেছে, এইটার পক্ষে বৈধতা উৎপাদন করছে। আবার আরেকটা অংশ ধরেন আপনার নেতৃত্বে আপনার সাথে এইটার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিচ্ছে। এখন যখন বাইরে থেকে শাহবাগকে ক্যারি করা হতেছে বা শাহবাগ প্রশ্ন উঠতেছে, তখন আপনি যেমন একটা ক্রিটিক্যাল জায়গা থেকে এইটাকে দেখতে পারেন, আরেকটা লোক যে এটাকে দেখতেছে না, তৃতীয় একজন লোক যখন শাহবাগকে বুঝতে যাবে, মানে আমি আসলে পলিটিক্যালি আনকনসাস কিন্তু নিউট্রাল একটা বিং যখন দেখতে চায়, সে আসলে কিভাবে ডিসিশন নেবে শাহবাগ প্রশ্নে? এই দুইজনই তো আপনি আছেন সমাজে, মানে তারে আপনি কিভাবে দোষ দিবেন? না, আমি কাউরেই দোষ দিব না, কারণ সবার আসলে ক্রিটিক্যালি দেখার ক্যাপাসিটি থাকবে বা দেখবে, সেটা আমি আশাও করব না। ফলে সে যেটা হবে যে সে যখন আমি আমার শাহবাগের আমার যেই জার্নি, সেটাতে তো আমি সারা জীবনই অন করব। ওকে। এবং সে যখন ওইটারে ধরে কথার কথা যে আমারে ভিলেন বানানোর চেষ্টা করবে, তার সাথে আমি তর্ক করব, তার সাথে আমি আর্গুমেন্ট করব, তারে আমি বোঝানোর চেষ্টা করব। সেটা কিন্তু আমি ধরে নিব যে সবাই ক্রিটিক্যালি দেখবে না, এবং জিনিসটারে খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ফেলে দিয়ে এইভাবে দেখা হবে। এইভাবে দেখাটাও মানুষের স্বভাবেরই একটা অংশ, মানে একটা বড় অংশের মানুষ আসলে এইভাবেই দেখে। তো সেইটার সমাধানের জায়গা আসলে কি, যে ওই যে এক ন্যায় বিচার, যে আমি যখন শাহবাগে যাই বা শাহবাগকে কেন্দ্র করে তার আগে যে 1 দশকের আমার যে জার্নি, আমার মূল প্রণোদনার জায়গা কি? ন্যায় বিচার। কারণ সেই লজিক তো উড়ে যাচ্ছে না। কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গণহত্যাকারী দল তাদের নেতারা বাংলাদেশের মন্ত্রী হয়ে গেল, এইটার ন্যায় বিচার আমার লাগবে না? সেই ন্যায় বিচারের প্রশ্ন কি আজকেও উড়ে গেছে নাকি? উড়ে যায় নাই, কখনোই উড়ে যাবে না। এবং 24-এ আইসাও, 24 বলতে কি তার আগের যে 1 দশকের জার্নি আমার আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট রেজিমের, তার মধ্যে দিয়ে কত ধরনের ঘটনা ঘটা, যেটা আসলে 15 সালে আমাদের ব্লগার বন্ধুরা খুন হওয়া থেকে শুরু করে, তারপরে এরপরে ডিজিটাল নিরাপত্তা আইন, তারপরে মানে সারা দেশে গুম খুন এবং যত ধরনের লুটপাট, যত ধরনের নিপীড়ন এবং বঞ্চনা এই দেশের মানুষের উপর তৈরি হয়েছে, সেটার যে জার্নির মধ্যে দিয়ে আইসা আমরা 24-এ দাঁড়াইলাম, সেখানেও ন্যায় বিচার। শাহবাগের ন্যায্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু শাহবাগের পরবর্তী যেই কনসিকোয়েন্স, বাংলাদেশের রাজনীতি যেইখানে পৌঁছাইল, ফলে আমি আমার যেই শাহবাগ বানাইতে চাইছি, যেটাতে আওয়ামী লীগ এবং তার পলিটিক্যাল কালচারাল ফোর্সগুলির সাথে বেশ কয়েক বছর আগে থেকেই আমাদের যে ব্যাটেলটা ছিল, তো ওইটাকে যেইভাবে ক্যারি করতে পারার দরকার ছিল, সেই রাজনীতি প্রপার করতে না পারা হচ্ছে আমার দায় স্বীকারের জায়গা এই প্রশ্নে। কারণ এই প্রশ্নটা কোনো না কোনোভাবে আসবেই, এবং এই প্রশ্নটাকে আমরা উপেক্ষা করতে পারবো না। যদি আমি আমার শাহবাগ বানাইতে পারতাম, তাইলে ওইটা ন্যায় বিচারের একটা এক্সাম্পল হইতো, প্রতিশোধের না, এবং বাংলাদেশটা একটা ফ্যাসিস্ট পরিণতির দিকে যাইতো না। ফলে টোটাল রাজনীতি যেটা ক্যারি করার দরকার ছিল, আমরা যেটা ভাবছি সেটা করতে আমরা একভাবে ফেল করছি। ওকে, তাহলে আমরা শাহবাগ শাপলার ইস্যুটারে পাশ কাটায়া অভ্যুত্থানের সামনের দিকে একটু আগাই। তো অভ্যুত্থান তো হইল 5ই আগস্টে, আমরা যে বিরাট গণ অভ্যুত্থানকে প্রত্যক্ষ করলাম, এটা তো আমাদের বলতে পারি যে মুক্তিযুদ্ধের পরে সর্ববৃহৎ গণ অভ্যুত্থান। তো এই গণ অভ্যুত্থানের পর আমাদের তো বেশ কিছু পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল।
তো সেই মোতাবেক কিছু কাজকর্ম শুরু হয়েছিল। আমরা দেখলাম সরকার 11টা কমিশন করলো, আবার সেইগুলা থেকে কিছু কিছু রিপোর্টও আসা শুরু করলো। কিন্তু দেশে তো নানা রকম অঘটন ঘটতেছেই। আমরা দেখতেছি মাজার ভাঙা, মব অ্যাটাক, এইসব ঘটনা ঘটতেছে 9 মাস পরেও। তো ইউনূস সরকার 9 মাস পরেও কেন এই ঘটনাগুলোকে শক্তভাবে ডিল করতে পারতেছে না? এই বিষয়ে আপনার টেক কি হবে? এটার সাথেও আগের আলোচনার সম্পর্ক আছে। এই অভ্যুত্থানের পরে অভ্যুত্থানে পার্টিসিপেট করছে অসংখ্য মানুষ, লাখ লাখ মানুষ, এবং তাদের 95% হচ্ছে রাজনৈতিক পরিচয় ছাড়া মানুষ। 5% মানুষ যাদের রাজনৈতিক পরিচয় আছে, গোষ্ঠী আছে। এখন বাংলাদেশের ট্র্যাডিশনাল বামরা, বাংলাদেশের বামপন্থীদের একটা বিরাট অংশ কিন্তু মুভমেন্টে পার্টিসিপেট করছে, কিন্তু এটা একটা নতুন ফরমেশনের মতো করে তারা নিজেরা ফর্ম করে নিছে, যাদের কোনো পার্টি নাই এবং পলিটিক্যাল গোষ্ঠী হিসেবেও তারা তৈরি হয় নাই, কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি তারা পলিটিক্যালি কালচারালি এই মুভমেন্টে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। আর জামাত সহ ইসলামিক অন্যান্য গ্রুপগুলি তারা একটা কম্প্যাক্ট পলিটিক্যাল গোষ্ঠী হিসেবে মুভমেন্টের রোল প্লে করছে। এই যে বাকি 95% মানুষ, তার স্টেক ক্লেম করার কথা ছিল কার? তার স্টেক ক্লেম করার কথা ছিল, কারণ সে তো ইসলামিস্টদের হয়ে এই ব্যাটল করতে যায় নাই, সে তো একটা এই যে ফ্যাসিস্ট মুক্ত একটা জাস্ট সোসাইটি এবং একটা মুক্ত, সবার জন্য মুক্ত একটা পরিস্থিতি, সে তো মাজারে অ্যাটাক তো তার জন্য এক্সপেক্টেড না। কিন্তু এই 95% হয়ে পলিটিক্যাল স্টেক ক্লেম করবে কে? সে মাঠে অনুপস্থিত। এইটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে। ফলে মাঠে উপস্থিত যেই গোষ্ঠী, তাদের যেই পলিটিক্যাল প্রবণতা, সেইটার চাপটা এই আমাদের ইন্টারিমের উপর, মানে মূলত সে আসলে এই রাইটিস্টদের পলিটিক্যাল প্রেশার দ্বারাই পরিচালিত হচ্ছে। এইখানে একটা, যেখানে যেহেতু নানান ধরনের ব্যক্তিরা আছে, সাধারণ মানুষ যেই 95% স্টেক খুব গুটি কতক ছাড়া কেউ ক্লেম করলো না, তাদের স্টেক ক্লেম করে এর মধ্যে লিডারশিপ দাঁড়ায় যাইতে পারত, ইউনূস সরকারের মধ্যেই সেটা দাঁড়ায় যাইতে পারত। কিন্তু আমরা এখানে বড় মুভমেন্টের যে লিডিং ফোর্স, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পরবর্তীতে জানাক, এনসিপি এবং সরকারে থাকা উপদেষ্টারা, এখানে আমরা তাদের মূল দায়িত্ব ছিল যে এই মুভমেন্টের যেই গণ আকাঙ্ক্ষা, সেইটারে প্রতিনিধি হয়ে ওঠা এবং সেটা সরকারের অ্যাকশনের মধ্যে দিয়ে সেটাকে রিফ্লেক্ট করার চেষ্টা করা। কিন্তু আমরা দেখলাম যে শুরু থেকেই যেটা হইল, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রতিনিধি হইল আফটার মুভমেন্ট, যাদেরকে আমরা সামনে দেখলাম, তারা গোটা সমাজের আকাঙ্ক্ষা কি, তারা শুধু ছাত্ররা যারা ঢাকার ছাত্রদের প্রতিনিধিত্ব করার ক্যাপাসিটি তাদের নাই, সেটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হইল। যেটা আমি 2-1বার অ্যানালাইসিস করার চেষ্টা করছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্রলীগ, এই দুই সংস্কৃতির যে মিশ্রণ, এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লোয়েস্ট পলিটিক্যাল কালচার। ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে গত 1 দশক বা একটা লম্বা সময় ধরে এটা সবচেয়ে একটা, আমি কি বলবো, রাজনৈতিক সংস্কৃতির জায়গা, এটা সবচেয়ে নিম্ন একটা জায়গা। এবং ছাত্রদের মধ্যেও যেই ডাইভার্সিটিটা ছিল ঢাকায় আন্দোলনের, সেই টোটাল প্রতিনিধিত্ব আসলো না। তারপরে গিয়া যখন এই রাজনৈতিক দল হইল, তাদের এদের আলাপটা এখানে, এই আলাপের বাইরেও অন্য আলাপ আছে আসলে, কিন্তু এই পয়েন্টটা এটা জরুরি বলেই এই জায়গায় এটা চলে আসতেছে। যে তো তারাও যেটা করলো, যে তারা শুধুমাত্র যে অর্গানাইজ গোষ্ঠী, যাদেরকে একটা মাসেল হিসেবে দেখা যাইতেছে, তাদের প্রতিনিধি হওয়ার প্রতিযোগিতায় নামলো। কিন্তু এরা যে মাত্র 5%, বাকি 95% মানুষ মুভমেন্টের সময় যারা রাস্তায় ছিল, গোষ্ঠী নাই, যে এখন তার ঘরে ফেরত চলে গেছে, তারে রিপ্রেজেন্ট করাটা যে জরুরি কাজ, সেইটা এই ফোর্সটাও সেই দাবি পূরণ করার কাজে আগায় আসলো না। এইটার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে এই যে ধরনের ঘটনাগুলি আমাদের প্রত্যাশিত ছিল না, মাজারে আক্রমণ, নানান ধরনের মব সন্ত্রাস, আইন শৃঙ্খলার অন্যান্য অবনতি এবং যা যা কিছু,
এই জায়গায় আসলে পলিটিক্যাল রোলটা কেউ প্লে করে নাই, এই জায়গাটা ফাঁকা রয়েছে, এখানে কাউকে না কাউকে প্লে করতে হবে, ক্ষমতার মাঠটা এরকমই। কিন্তু ভাই ধরেন এই প্লে করার বিষয়টা আসলেই ধরেন মৈত্রী যাত্রার যে অনুষ্ঠান, আপনি দুর্ভাগ্যজনকভাবে অসুস্থ হলেন ওই প্রোগ্রাম থেকে আসার পথেই, তো ধরেন এই প্রোগ্রামটাকে ঘিরে এর পরবর্তী সময় সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখলাম, ধরেন নারী তো সব যুক্তি বাদ দিলাম, সে তো অর্ধেক এখানকার, এবং একটা কমিশন হইলো, সেই কমিশনের কিছু দাবি নিয়ে একটা মহলের হয়তো সমস্যা থাকতে পারে, অন্য অনেক কমিশনেরও তো দাবি নিয়ে সমস্যা ছিল, কিন্তু তার ক্ষেত্রে তো এটা হয় নাই যে এটাকে বাতিল করে দিতে হবে, এটাকে উঠাই ফেলতে হবে। আবার এই কমিশনের রিপোর্টের পরে নারীরা যে অবস্থান নিল, তাকে নিয়ে যে নোংরামি আমরা দেখলাম, এই সোসাইটি থেকে আমরা কিভাবে আশা করি যে এখানে একটা এরকম একটা জাস্ট আমরা পাবো, বা মানুষের মধ্যে আকাঙ্ক্ষা আছে, সেটার প্রতিফলন কোনো অংশে কেউ দেখাবে, যেখানে দেখতেছে যে এনসিপির নেতারা হেফাজতের সমাবেশে গিয়ে বাহবা দিতেছে এই জিনিসগুলারে, আশা তো দেখতে পাচ্ছি না খুব একটা। আশা তো ওই জায়গায় এইটারে, যেমন এই যে নারীর ইস্যু, নারী কমিশনের ইস্যুরে আমাদের পলিটিক্যাল ইসলামিকরা এটারে পিক করলো খুব ট্যাকটিক্যাল চিন্তা করে, কারণ তারা জানে যে যেই পপুলার ইলেকশন, সেই জায়গায় তাদের সবাই মিলে 10%-এর বেশি ভোট নাই, কিন্তু তারা পলিটিক্যাল ডিজায়ার তাদের এর চেয়ে অনেক বেশি, তারা ক্ষমতার কেন্দ্রে আসতে চায়, এবং তারা এইটারে একটা ইস্যু হিসেবে পিক করলো, কারণ তারা জানে যে তারা বিশেষ করে হেফাজতের যে অভিজ্ঞতা, যে যেমন আমরা শাহবাগের আলাপে ছিলাম, শাহবাগের ক্রিটিক্যালি দেখার অনেক দিক আছে, কিন্তু শাহবাগরে কেন্দ্র করে যেভাবে মানে ব্লগারদের হত্যাযোগ্য করা হইল এবং পরে একটা হত্যার উৎসব চলল, সেইটার দায় তো হেফাজত এড়াইতে পারে না। সেইটা তারা কেন করছিল? ওইটারে তারা পিক করছে রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটা পয়েন্ট হিসেবে। এখানে নারী ইস্যুটাও তাদের কাছে রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটা পয়েন্ট হিসেবে তারা এটারে পিক করছে। কিন্তু যদি তারা দেখতো যে ইসলামের মধ্যে যদি এই আলোচনাটা খোলামেলাভাবে হইতে পারত, তাইলে দেখতো যে এই ধরনের মানে ক্রিটিক্যালি দেখা বা যুগোপযোগী করার নানান ধারা ইন বিটুইন ইসলাম আছে। হানাফি মাযহাবে নারীদের ডিভোর্সের রাইট ছিল না, সেইটার একটা ফতোয়া দিয়ে সেই সংকট কাটানোর জন্য এগুলি নতুনভাবে অনেক কিছু অ্যাডপ্ট করা হয়েছে, যেগুলি মূলধারার ইসলাম সেগুলি গ্রহণ করে নিছে। ফলে কুরআনের সাথে সাংঘর্ষিক না করে, যেমন এই নারী কমিশনের প্রপোজালে বলা হয়েছে যে এরকম অনেক ব্যতিক্রমী রিয়েলিটি আছে, কেউ যদি এই আইনের বাইরে অন্যভাবে তার বাস্তব সংকটটারে কাটানোর জন্য যুগোপযোগীভাবে দেখতে চায়, মানে আমার ধারণা এখানে ইসলামী পণ্ডিতরাও আলাপ আলোচনা করে, কারণ অনেক নারী আছে যে তার বাবা মায়ের কমপ্লিট দায়িত্ব সে নিচ্ছে, হয়তো তার ভাই দীর্ঘদিন বিদেশে আছে, বাবা মায়ের কোনো খোঁজ নেয় না, কিন্তু দেখা যায় যে যেই প্রপার্টিটা বাপ মায়ের চিকিৎসা সে করাইতে পারতেছে না, কারণ তার ভাই আইসা ওই প্রপার্টির না দিলে ওইখান থেকে সে হয়তো মানে মায়ের চিকিৎসার জন্য জরুরি ফান্ডটা নিতে পারতেছে না। তো এগুলি হয়তো কি যে এগুলির সমাধান করা সম্ভব আলাপ আলোচনা নানান কোনো কিছুর মধ্যে দিয়ে, এবং আমার ধারণা নারী কমিশনের সুপারিশের মধ্যেও মানে দেখা যাইতো যে সেই আলাপের সাথে তর্কযোগ্যভাবেই কাউন্টার সুপারিশ করে কোনো না কোনোভাবে এটা একটা রেশনাল আর্গুমেন্টের মধ্যে আনা যাইতো। কিন্তু পলিটিক্যাল ইন্টেনশনটা হচ্ছে আমাদের পলিটিক্যাল ইসলামিস্টদের যে মৌকা পাইছি, তাহলে এই মৌকারে কাজে লাগায় আমার পলিটিক্সে 2-3 স্টেপ ফরওয়ার্ড হয়ে আমার রাজনীতিতে আধিপত্য বিস্তার করতে হবে। এইখানে তার যে অ্যাঙ্গার বা তার যে প্রতিক্রিয়া আমরা দেখি, এটা খুবই ক্যালকুলেটিভ পলিটিক্যাল মৌকা, পলিটিক্যাল ক্যাশ করার চেষ্টা, এটা কমপ্লিটলি একটা মানে ডিসঅনেস্ট এবং ইসের পজিশনের জায়গা থেকে করা। তাইলে ভাই ধরেন হেফাজতের ইস্যুটাকে যদি আমরা পাশ কাটাই, যে অভ্যুত্থানের পরে তো অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে একটা নতুন রাজনৈতিক দল ইমার্জ করলো এনসিপি। এনসিপিও এই কয়েক মাসে কতটুকু গণ আকাঙ্ক্ষারে ধরতে পারতেছে? আমরা তো এই যে একটা স্ট্যাটাস দেওয়া, ডিলিট করা, আরেকটা স্ট্যাটাস দেওয়া, এইটা ছাড়া তাদের মাঠ পর্যায়ে সক্রিয়তার প্রশ্নেও খুব একটা দেখতেছি না।
বা জনগণের যে আসল ইস্যু সেই ইস্যুই বা কতটুকু সে ইয়া করতেছে, মানে এজ এ হোল এই নতুন রাজনৈতিক প্রচেষ্টাটার ক্ষেত্রে আপনার ইয়াটা কি, অ্যানালাইসিস কি হবে? এই আলাপও আমরা কিছুক্ষণ আগে করতেছিলাম। আর যেটা হয়েছে যে এনসিপিতে বা তার আগে জানাকে এই প্রক্রিয়ার মধ্যে আমার অনেক ছোট ভাই বোন বন্ধু স্বজনরা আছে যাদের সাথে আগস্ট পরবর্তী সময়ে একটা নিয়মিত যোগাযোগ এবং আলাপ সবসময় চলমান আছে। তো যেটা হয়েছে যে সংকটটা যেখানে হয়েছে, সংকটটা হয়েছে যে এই আমাদের বডি, যেমন আমি হয়তো দুপুরে যেই ভাত খাইছি আমার শরীরে কোনো চিনির দরকার নাই, কিন্তু আমি যখন দেখবো যে সামনে রসগোল্লা আমার কিন্তু মিষ্টি খাইতে মন চাবে। কিন্তু যেটা হচ্ছে যে আমার শরীরের জন্য মিষ্টি দরকার নাই এবং মহা ক্ষতিকর। তো যেটা হয়েছে যে এখানে বুদ্ধিবৃত্তির প্রয়োগের একটা জরুরি, মানে দেখা যায় যে আমার স্ট্রংলি আমার চিন্তা কাজে লাগাইতে হচ্ছে। তো মাহফুজের মধ্যে আমরা কিছু সেই চেষ্টা দেখছি যে আচ্ছা স্বাভাবিকভাবে যেটা হয়েছে গোষ্ঠী হিসেবে ইসলামিকরা রেডি, তারা এনসিপিরে বস্তা বস্তা চিনি খাওয়াইতেই চাবে এবং শরীরে চিনি খাওয়ার চাহিদা থাকে, কিন্তু পলিটিক্যাল ক্যালকুলেশন বুদ্ধিবৃত্তি সেটা তো আসলে শিখাবে যে আসলে আমার কোন ধরনের রাজনীতি আমাকে চুজ করতে হবে। এখন এইখানে ইসলামিস্টরা একটা গোষ্ঠী হিসেবে এই আলাপ আসলে আমরা রাতের পর রাত এনসিপির আমাদের ছোট ভাই বোনদের সাথে করার চেষ্টা করছি, তাদেরও সেই চেষ্টা ছিল। এইখানে যখন আসলে হাসনাতদের মতো ক্যারেক্টার ক্রিয়েট হচ্ছিল, ওই যে আমি বললাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্রলীগ, এবং হাসনাত বা সার্জিস কিন্তু লুঙ্গির নিচে থাকা ছাত্রলীগ না, অর্গানিক ছাত্রলীগ। ফলে এইটার ক্যারেক্টারটা যেটা, এটা একদম অর্গানিক ছাত্রলীগ। ওদের পলিটিক্যাল কালচার যেটা, এই কারণে ওরা মনে করে না যে কেউ যদি একটা 1 কোটি টাকার গাড়ি দেয়, আমারও তো বড় ভাই গাড়ি দিছে চড়তে, আমি গাড়িতে চড়তে কি অন্যায় করছি। এখন এইখানে যে একটা পলিটিক্যাল ইন্টেলেক্ট কাজে লাগাইতে হবে, তারা যদি নেতৃত্ব দিতে চায়, এই ইন্টেলেক্টের ব্যবহারটাই আসলে এইটার বডিতে নাই। ফলে যে আইসা চিনি খাওয়াইতেছে তারা চিনি খাইতেছে। এইখানে আমি একটা গুরুত্বপূর্ণ মনে করি যে এখানে মাহফুজ নাহিদদের মন্ত্রিত্বে চলে যাওয়া, এটা যেটা হয়েছে যে তাদের মাঠ পর্যায়ে আসলে হাসনাত এবং এই ধরনের ক্যারেক্টারে প্রমিনেন্ট করে তুলছে। যখন আমার ছোট ভাই বোনদের সাথে আলাপ হচ্ছিল যে আচ্ছা কি হইতেছে, পরিস্থিতি তো অলরেডি কন্ট্রোলের বাইরে যাইতেছে, এটা তো ম্যানেজেবল থাকবে না, তারা সবসময় একটা আশাবাদ ব্যক্ত করছে, ভাই নাহিদ চলে আসলে সব ঠিক হয়ে যাবে, নাহিদ চলে আসলে সব ঠিক হয়ে যাবে, নাহিদ আসতে দেন ম্যাজিকের মতো। তাদের আত্মপ্রকাশও যথেষ্ট আশা জাগা নিয়া, খুব বেশি প্রোগ্রাম এবং পলিটিক্যাল প্রোগ্রাম বা পাবলিক ওরিয়েন্টেড কিভাবে করবে সেই কাজে তারা সময় দেয় নাই। কিন্তু আমার প্রত্যাশা ছিল যে একটা রাজনীতি তো মানে আসলে আমি কি করব মানুষের জন্যে সেটা ভিজিবল করতে পারা, তো সেই চেষ্টা তাদের ছিল না। এবং সেইটা করার আগেই যেটা দেখা গেল যে আচ্ছা নাহিদ আসলো ঠিকই, কিন্তু ততক্ষণে আসলে ওই লেজে কুত্তা নাড়াইতেছে আর কি, এরকম একটা রিয়েলিটি ক্রিয়েট হয়ে গেছে। ফলে এই জায়গায় আমরা দেখলাম সর্বশেষ খুবই দুঃখজনক, মানে হাসনাত তার পার্সোনাল এজেন্ডার মধ্যে পুরো এনসিপিরে ঢুকায় ফেললো, এবং তার পার্সোনাল এজেন্ডা এবং সে যেসব আলাপ আলোচনার মধ্যে দিছে, আমরা বাংলাদেশের রাজনীতিতে অনেক ফিশি আলাপ আছে, ওগুলি যেহেতু হাইপোথেটিক্যাল, ওগুলি আমরা ডিটেইল ধরে আলাপ করতে পারবো না, কিন্তু আমরা জানি যে আচ্ছা বিভিন্ন পক্ষ বিভিন্ন ধরনের তৎপরতা এগুলি নিয়ে রাজনীতিতে একটা আলাপ আছে। এবং সেই আলাপের মধ্যে এই যে একটা পক্ষের তৎপরতা, আর সেই পক্ষের মধ্যে কারা কারা আছে আমরা সেই আলাপে যদি নাও যাই, তার মধ্যে যেই এনসিপির নেতাদের জড়ায় যাওয়া, এবং মূলত যেটা হয়েছে, যেটা যখন আমরা আলাপ করার চেষ্টা করছি যে রাজনীতি কোনো শর্টকাট কিছু না। ইমরান খান একসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছে, পরপর 2 আসনে একটা সিটও তারা জিতে নাই। তো এনসিপি যদি মনে করে যে তারা সামনের ইলেকশনে ক্ষমতায় আসবে বা বিরাট কিছু করে ফেলবে, তখন তার ওটা আর রাজনীতি করা হবে না, তখন তার পলিটিক্যাল গ্যাম্বলিংয়ের মধ্যে যুক্ত হয়ে যাইতে হবে। ফলে সাস্টেনেবল পলিটিক্স করতে চাইলে তাকে টার্গেট করতে হইতো পরের ইলেকশন। কিন্তু এই যে শরীরের সাথে বুদ্ধিবৃত্তির সম্পর্ক, এই পুরা জিনিসটা তারা প্রপারলি ম্যানেজ করতে পারে নাই। এর মধ্যে আমরা দেখছি, আমার মাঝে মাঝে মনে হয়েছে যে
মাহফুজ হয়তো ব্যাপারগুলি নিয়ে চিন্তা করতেছে বা ওর কথার মধ্যে রিফ্লেকশন আছে, কিন্তু এইটার বডিটা কন্ট্রোলের বাইরে চলে গেছে। আরেকটা গণ অভ্যুত্থান নিয়ে যে আকাঙ্ক্ষা ছিল সংস্কারের আকাঙ্ক্ষা, এখন ধরেন এখন বাংলাদেশ যেই ঘূর্ণিপাকের মধ্যে আছে, এখানে নির্বাচন আর সংস্কার একটা মুখোমুখি অবস্থানের মধ্যে আছে। আমরা দেখলাম 11টা কমিশন হয়েছে, এইটারে আবার অ্যাকুমুলেট করার জন্য একটা ঐক্যমত্য কমিশন হয়েছে। তো ঐক্যমত কমিশনের সহসভাপতি বলতেছেন যে অনেকগুলো বিষয় দলগুলা একমত হইলেও শেষ মাইল পার হওয়ার জন্য যেই ঐক্যমত দরকার সেটা হচ্ছে না। এখন এই সংস্কারের ক্ষেত্রে এই ঐক্যমতটা কি আদৌ হবে, নাকি এইটা একটা বাতাবরণের মতো থাকা যাবে? নির্বাচন কি দ্রুত দরকার নাকি আরেকটু সময় দেওয়া দরকার? সংস্কার নির্বাচন মানে প্রথম কথা হচ্ছে যে শুরু থেকেই দুইটারে কন্ট্রাডিক্টরি জায়গা থেকে দেখাটা একটা জটিলতা। এটাও আসলে যারা কিছু লোক এই ন্যারেটিভ বানাইছে যে সংস্কার এবং নির্বাচনের মধ্যে একটা পার্থক্য তৈরি করা এবং একটা দ্বন্দ্ব তৈরি করা যাতে নির্বাচন প্রলং করা যায়। এখন নির্বাচন প্রলং হইলে খুব ক্ষতি হয়ে যাবে 6 মাস, সেটা আমি মনে করি না। কিন্তু আমাদের জন্য হয়েছে কি যে সিচুয়েশনটা যেটা আমরা বলতেছিলাম যে এই ধরনের সিচুয়েশনে নানান রকম ঝুঁকি থাকে। তো যেটা হচ্ছে ফলে আমরা জুলাই অভ্যুত্থানের একটা বড় জায়গা তো ভোটের রাইট, এবং আরেকটা জিনিস হচ্ছে যে সংস্কারের আইডিয়া। এখন কেউ যদি ভাবে যে একটা অভ্যুত্থান হয়েছে, কিছু লোক খুব তার শুভ চিন্তা দিয়ে দেশটারে বদলায় ফেলতে চাইতেছে এবং দেশটা বদলায় যাবে, এই ধরনের ম্যাজিক আসলে পৃথিবীতে কোথাও কখনো ঘটে নাই। ফলে এখানে আমরা যেই বদলগুলি চাই সেটার জন্য আমাদের আসলে সাস্টেনেবল ডেমোক্রেসি দরকার। এইটা কোনো সংস্কার ম্যাজিক্যালি, কারণ এটা তো ক্ষমতা সম্পর্কিত একটা জিনিস। এখন ক্ষমতা এমন একটা জিনিস যেটার সাথে মূল সম্পর্ক হচ্ছে জবাবদিহিতার। এখন আমি 5 জন লোকের হাতে ক্ষমতা দিয়ে দিলাম এবং আমি মনে করলাম যে 5 জন ফেরেশতার হাতে ক্ষমতা দিয়ে দিছি। ক্ষমতা ওই ফেরেশতারা চালাবে না, ক্ষমতা ওই ফেরেশতাদেরকে চালাবে। এইটাই পাওয়ারের বেসিক ডাইনামিক। গোড়া থেকে যতদিন এই যে মডার্ন স্টেট শুরু হয়েছে তা থেকে আজ পর্যন্ত ক্ষমতার সম্পর্কটা এইটাই। ফলে ক্ষমতার সাথে মূল সম্পর্ক হইতে হবে জবাবদিহিতার। ভোট ছাড়া আমাদের আর কোনো ওরকম, যেটারে আমি বলতে পারি যে ইফেক্টিভ মেথড, সেটা এখনো আবিষ্কার হয় নাই, হইলে অন্য কথা ছিল। ফলে এইখানে আমার সংস্কার যা যা কিছু দরকার, সংস্কারের যে ডিজায়ারটা আমার এই অভ্যুত্থানে তৈরি হয়েছে, সেই ডিজায়ারটা কি ইলেকশন হইলে শেষ হয়ে যাবে? নিশ্চয়ই না। তো নানান রাজনৈতিক পক্ষের এবং অভ্যুত্থানের, আমি যদি বলি যে অভ্যুত্থানের শক্তিগুলির, তাদের তো এই ডিজায়ার জারি রাখতে হবে বহু বছর। কিন্তু সেইটা যদি আমি নির্বাচন পিছায় রাখা আমি যদি মনে করি যে আমার কিছু ফেরেশতা আমাকে এই সংস্কার করে দিবে, সেটা একটা পাওয়ার ডাইনামিকের উল্টা ধারণা। তখন হবে কি যে পাওয়ার করাপ্ট হইতে শুরু করবে। এর পাওয়ারের ধর্ম, কারণ মানে এটা আমরা শুরু থেকেই ব্যাখ্যা করছি যে এটা কোনো বিপ্লব না। এই অভ্যুত্থানে কোনো বিপ্লবী শক্তি বলতে আমরা যারে বুঝি, এমনকি একটা ঘোষণাপত্র 500 শব্দের একটা ঘোষণাপত্র ছাড়াই একটা অভ্যুত্থান হয়েছে। তো এইটার ডিজায়ার, এইটার এই শক্তির উপর বেস করে ইলেকশন বাদ দিয়ে এইটারে বেস করে গুরুতর সংস্কার হয়ে যাবে রাষ্ট্রে, সেই প্রত্যাশা করাটা বোকামি। এবং সেটা আসলে একটা সোনার পাথর বাটি, সেটা কখনো ঘটবে না। সেটা বেশি টাইনা লম্বা করতে চাইলে পাওয়ার করাপ্ট হবে, এইটাই অনিবার্যতা। ফলে সংস্কার নির্বাচনের মুখোমুখি করা যাবে না। এবং যখন আমার মনে হবে যে জিনিসগুলি জটিল হয়ে আসতেছে, তখন খুব দ্রুত আমাদের ইলেকশনের পথেই যাইতে হবে। তাছাড়া দেখা যাবে যে আমরা একটা করাপ্ট পাওয়ারের মধ্যে ঢুকে পড়তেছি। ঠিক আছে, আমরা আলাপটা আস্তে আস্তে একটু গুটাই আনি। যে ধরেন জামাত ইস্যু নিয়ে আমরা শুরুর দিকে একটু কথা বললাম। কিছুদিন আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হইল। মানুষের মনে এই প্রশ্ন আছে যে একই অপরাধ তো জামাতও করছিল, জামাতের ক্ষেত্রে কি পজিশন হচ্ছে? আবার আমরা দেখছি জামাত বা শিবির অভ্যুত্থানে তো খুব সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে, সেটাও আপনার আলাপে আসছে যে একটা গণ অভ্যুত্থানে সব স্টেকেরই অংশগ্রহণ থাকে বা এখানে যেই ধরনের অভ্যুত্থানটা হয়েছে। আবার ধরেন এই আপনার সাথে বসার কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে কি মানবতা বিরোধী অপরাধের দায়ে যে দণ্ডিত ছিল জামাত নেতা আজহার,
তারে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই সবকিছু মিলায়া আজকের এই রায়টা ঘুরে যাওয়া, এটা নিয়ে যদি একটা কমেন্ট দেন আমাদেরকে। আসলে যেটা হয় কি, যে ক্ষমতা নিয়ে আলাপ করতেছিলাম, তো আমরা ক্ষমতা অনেক নতুন রকম ন্যায্যতা তৈরি করে, এবং যেটা হয় যে আসলে এক একটা সময়ে সেই ন্যায্যতা, একটা তো মানুষ বেসিক একটা আইডিয়াল জায়গা থেকে পুরা জিনিসটা দেখা। তো এইখানে যেটা হয়েছে যে আজকের যে রায়, এই রায় সম্পর্কে এটা বোঝা যাইতেছে যে এটার সাথে পরিবর্তিত পাওয়ার ডাইনামিকের সম্পর্ক আছে, এটা খুবই ক্লিয়ার। এবং এখনকার পাওয়ার স্ট্রাকচারের মধ্যে জামাত ইসলাম তার যে ইনফ্লুয়েন্স আছে ডে ওয়ান, সেটা তো আমরা জানি, সেটা উত্তরোত্তর তার মতো বাড়ানোর চেষ্টা করতেছে। এখন এই জায়গায় আবার যেটা হয়েছে যে, যেমন কাদের মোল্লার রায় পড়ার আমার যে অভিজ্ঞতা, সেটা সেই রায় শুনে যে আমি উল্লসিত হয়েছিলাম, সেটারে অনেকখানি ম্রিয়মান করে দিছে পরে। কারণ ওই যে আমি যেই দায়ের কথা আগে বলতেছিলাম, যে আমাদের টোটাল ক্যাপাসিটি এই যে জায়গাগুলি, সেই জায়গাগুলিতে তো এখন এই রায়ের সম্পর্কে এখানে বিচারক কি অবজারভেশন দিছে সেটা দেখার জন্য এই মুহূর্তে আমি খুবই কৌতূহলী। কিন্তু এইটা ঘটছে একটা পরিবর্তিত পাওয়ার ডাইনামিকের কারণে, সেটা তো আমরা বলতেই পারি। এখন ন্যায্যতার প্রশ্ন এখানে সেকেন্ডারি প্রশ্ন। আমি মনে করি যে ন্যায্যতার প্রশ্নকে মুখ্য হয়ে উঠতে হবে, এবং এইখানে যদি এই রায়ে তিনি কিভাবে খালাস পাইল, সেই ন্যায্যতা যদি এই রায়ের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত না হয়, সেটা মানে আমাদের এই সময়ের জন্য আমাদের অভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে সেটা একটা কালো দাগ হয়ে থাকবে এই রায়টা। বিশেষ করে আপনি সাম্প্রতিক সময়ে একটা নাগরিক প্ল্যাটফর্ম গড়ে তুলছেন, জনভাষ্য। তো ঢাকার বিভিন্ন এলাকায় কমিউনিটি বেসড কিছু প্রোগ্রামও করছেন। জনভাষ্য নিয়ে আপনার সামনের পরিকল্পনা কি? জনভাষ্য আমি আছি এবং আমাদের আরো অন্য অনেক বন্ধুরা আছে। জনভাষ্য তার মতো করে আসলে মূলত অভ্যুত্থানের পরে আমরা ওইটা চিন্তা করছি, এটা যেটা রাজনৈতিকভাবে দরকার ছিল সেটারে একটা অন্য জায়গা থেকে করার চেষ্টা। যে আচ্ছা, যেই মানুষরা আন্দোলনে ছিল, আমরা তো 7-8 তারিখ থেকেই দেখতেছি যে ভয়েস দিচ্ছে সব গোষ্ঠীরা আইসা, সেই মানুষের তো কোনো ভয়েস নাই, ভয়েস দিতেছে বুদ্ধিজীবীরা আইসা। তো ফলে তাদের একটা ভয়েস আসুক। আলটিমেটলি আমাদের লক্ষ্য যেটা, যে মানুষের যেই চাওয়া এবং আকাঙ্ক্ষা, সেটা নিয়ে আমাদের তরুণরা একটা রাজনীতি সেটা বিল্ড আপ করবে, যেটা মানে অভ্যুত্থানের পরে অনেকগুলি রাজনৈতিক উদ্যোগ হয়েছে, কিন্তু আসলে এই যেই মানুষ, এই অভ্যুত্থান, এটা তো একটা খুবই কি বলবো মানে ব্যতিক্রম। বাংলাদেশের ইতিহাসে এরকম অভ্যুত্থান আগে কখনো হয় না। এমনকি মুক্তিযুদ্ধের সাথে তুলনা করলে ওটা ইউনিক এই কারণে, মানুষ একদম তার নিজের মতো করে জায়গায় জায়গায় নেতৃত্ব নিয়ে নিছে, এবং এটারে মানে খুবই স্পন্টিনিয়াস। 90-এর আন্দোলনটাও কমপ্লিটলি পলিটিক্যাল মোটিভেটেড, পলিটিক্যাল ব্যানার। এইখানে ছাত্রদের একটা নেতৃত্ব বা একটা কিছু ছিল, কিন্তু যেটা আসলে একটা স্পিরিটের মতো করে ছিল, কিন্তু মাঠের নেতৃত্ব মানুষ কমপ্লিটলি নিজেরা ক্রিয়েট করে নিছে। এবং সেই জায়গা থেকে এই মানুষ এই জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা, সেটা তো আসলে ফেল করতে পারে না। এবং তারা তো এই মবের ক্যাওয়াজ, নারী বিদ্বেষী কথাবার্তা, মাজারে অ্যাটাক এবং এরকম একটা পরিস্থিতি তো দেশটারে নিশ্চয়ই তারা চায় নাই। এই মানুষ, সে তো একটা খুবই সুস্থির এবং মানে মানুষের যেই বেসিক নিরাপত্তা এবং তার যেই সুরক্ষা, সেইটা রক্ষা করে একটা রাষ্ট্র তৈরি হবে এবং সেখানে ডেমোক্রেসি থাকবে এবং বহুমতের একটা অবস্থান থাকবে, সেটাই তার মূল ডিজায়ার। কিন্তু ওই জায়গাটারে কেন্দ্র করে আমরা চাই, জনভাষ্য থেকে আমাদের আকাঙ্ক্ষা যেটা, যে আমরা মানুষের ভাষ্যগুলি তুলে ধরার চেষ্টা করব, এবং আমাদের বিশেষ করে তরুণরা সামনে আইসা এই আইডিওলজিক্যাল কচকচানির বাইরে মানুষের কি দরকার, এখানে কৃষকের কি দরকার, এখানে শ্রমিকের কি দরকার, মধ্যবিত্ত নাগরিকের কি দরকার। শ্রমিকের সে কাজ করলে যেন মজুরিটা পায়, আমরা দেখতেছি 3 মাসের বেতন বকেয়া, মজুরি পায় না। কৃষক তার ফসলের দামটা যেন পায়, তার যেন
মানে ফড়িয়াদের শিকার হইতে না হয়। মধ্যবিত্ত নাগরিক তার নিরাপত্তা চায়। এখন কোনো রাজনীতি আমরা আমাদের স্বাধীনতার আগে পরে আমরা রাষ্ট্রবাদী রাজনীতি সবসময় দেখে আসতেছি, কিন্তু আমরা জনগণের পক্ষে বা রিয়েলি মানুষের প্রশ্নটারে মুখ্য করে একটা নতুন রাজনীতি দেখতে চাই। শক্তিশালী নাগরিক তৈরি হবে যেটার মধ্যে দিয়ে, কারণ আমরা মনে করি যে শক্তিশালী রাষ্ট্র তৈরি হইলে শক্তিশালী নাগরিক তৈরি হয় না, কিন্তু শক্তিশালী নাগরিক যদি তৈরি হয়, শক্তিশালী মানুষ তৈরি হইলে সেই রাষ্ট্র অবশ্যই শক্তিশালী হবে। এই রকম একটা রাজনীতি আমরা দেখতে চাই, সেটাই আমাদের আকাঙ্ক্ষা। বাকি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনাকে আবারও পোস্টে পাবো। হ্যাঁ, পোস্টকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ভালো থাকবেন। ওকে।